আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতি মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইট দেখার জন্য। তরুণদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং তেমনই একজন তরুণকে আমরা নিয়ে এসেছি আজকের ইয়াং নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব সিরাজউদ্দিন চৌধুরী রুবেল, যিনি কাজ করছেন দেশের একটি বিখ্যাত প্রতিষ্ঠানে এইচআর ম্যানেজার হিসাবে, গ্রুপ এইচআর ম্যানেজার হিসাবে আব্দুল মোনেম গ্রুপে, এবং একই সঙ্গে তিনি একটি কনসালটেন্সি ফার্ম পরিচালনা করছেন, যার দাঁড় করিয়েছেন নিজের চেষ্টায়। সেটির নাম হচ্ছে এইচআর পারসেপশন। আমরা এই এইচআরের মানুষজনকে নিয়ে এসেছি, একজনকে নিয়ে আসলাম এই কারণে, আপনারা জানেন যে এখনকার হট টপিক হচ্ছে জব মার্কেট। সো যারা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে রয়েছেন, যারা চাকরি খুঁজছেন বা চাকরি খুঁজতে নামবেন আর কিছুদিনের মধ্যে, তাদের নানা ধরনের প্রশ্ন থাকে, নানা ধরনের জিজ্ঞাসা থাকে, কিভাবে নিজের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে, কোন সেক্টরের চাহিদা রয়েছে, এরকম নানা প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই থাকে। সুতরাং সেই সব প্রশ্নের উত্তর যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আজকের অতিথির কাছে প্রশ্ন করতে পারেন, এবং সেই জন্য আপনার মোবাইল ফোনটি থেকে 02 লিখে তারপরে 818-9218 এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি আজকের অতিথির কাছে প্রশ্ন করতে পারেন। আমরা আশা করব যে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এখান থেকে। জনাব সিরাজউদ্দিন চৌধুরী রুবেল রয়েছেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এবং একই সঙ্গে যারা এই মুহূর্তে ফেসবুকে বা ইউটিউবে যারা লাইভ স্ট্রিমিং করছেন, বিশেষ করে ইউটিউবে যারা লাইভ স্ট্রিমিং করছেন, তারা আমাদের ইউটিউবের কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনাদের প্রশ্নটি করতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য। শুরুতে চলে আসবো রুবেল ভাই আপনার কাছে, যে অনেক বছর ধরে বেশ বড় বড় প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন। সেই কাজের অভিজ্ঞতা থেকে একটা মানে দুটো কথা আমরা প্রায় সময় শুনি। একটা হচ্ছে বাংলাদেশে জব মার্কেট নাই, তাই ছেলেমেয়েরা সবাই দেশের বাইরে ছুটে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে এমপ্লয়ারদের কাছ থেকে আমরা যে অভিযোগটা শুনি যে আমি ভাই প্রপার স্কিল সম্পন্ন লোক পাচ্ছি না। এই দুই ধরনের বক্তব্য আসলে কতটা, কোনটা সত্য, নাকি দুটোই সত্য, বা সত্য হলে এই ক্ষেত্রে আসলে সমস্যাটা কোন জায়গায়? এটা আসলে একদম সত্যি একটা কথা, এটা বলতে হবে যে দুটোই সত্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে একটা বড় গ্যাপ রয়েছে। গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে আমাদের দেশে যখন স্টুডেন্টরা যখন তাদের গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করে, তারপর তারা যে জব মার্কেটে প্রবেশ করে, এই যে জব মার্কেট আর তাদের যে স্টুডেন্ট লাইফটা, এই দুটোর মধ্যে অনেক মিসম্যাচ রয়েছে। আলটিমেটলি প্রথমত হচ্ছে যে একটা স্টুডেন্ট সে জব মার্কেটের জন্য তার স্টুডেন্ট লাইফ থেকে নিজেকে প্রিপেয়ার করে না। তারা ভাবে যে আমি আমার যে জেনারেল এডুকেশনটা নিচ্ছি বা আমি যে ডিসিপ্লিনে পড়ছি, আমার পড়াশোনাটাই আমার জন্য এনাফ। বাট আপনি জেনে থাকবেন যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বা আমি যেই জবে অ্যাপ্লাই করব, আমি যেখানে যাব, তার জন্য কিন্তু আমাকে অনেক আগে থেকে অনেক ধরনের প্রিপারেশন নিতে হবে। বেসিক কম্পিউটার স্কিল, প্রেজেন্টেশন স্কিল, আরও নানা ধরনের সফট স্কিল আমাকে ডেভেলপ করতে হবে। সো যেটা হচ্ছে যে স্টুডেন্টরা মনে করে যে আই হ্যাভ দ্য ডিগ্রি, আমি এখন অ্যাপ্লাই করি, তারা অ্যাপ্লাই করছে। ওইদিকে এমপ্লয়াররা তাদের কাছে আরও অনেক ধরনের এক্সপেকটেশন নিয়ে যখন তাদের সিভিটা নেয়, দেখা যায় তার কাছে শুধুমাত্র ওই ডিগ্রিটাই আছে, সারাউন্ডিং জিনিসগুলো কিন্তু নাই। তো এক্ষেত্রে কি হচ্ছে, স্টুডেন্ট বলছে বা ফ্রেশার বা গ্র্যাজুয়েট বলছে যে আমি জব পাচ্ছি না, আর এমপ্লয়ার বলছে আমি ভালো ক্যান্ডিডেট পাচ্ছি না। এইটাই হচ্ছে গ্যাপ। আমরা তো এখন দেখি যে যে কোনো একটা বিভিন্ন যে চাকরির পোর্টালগুলো রয়েছে, সেই সব জায়গায় আমরা দেখি যে অনেক মানে বিজ্ঞাপন, চাকরির বিজ্ঞাপন, এবং প্রতিটা পোস্টের মানে 2-3টা ওপেনিং, সেখানে দেখা যায় কয়েক হাজার করে বা কয়েকশো করে সিভি জমা পড়ছে, যেগুলো আসলে বাস্তবিক পক্ষে এইচআর ডিপার্টমেন্টের পক্ষে বা ওই অফিসের এইচআর ডিপার্টমেন্টের পক্ষে সবগুলো সিভি সর্টিং করে কখনোই সম্ভব হয় না যে প্রার্থীদেরকে কল করার জন্য। তো এই সব ক্ষেত্রে মানে কল পাওয়ার ক্ষেত্রে একটা প্রাইমারি একটা কল তো পেতে হবে, যে আপনি আচ্ছা ঠিক আছে আসেন একটা পরীক্ষায় বসেন বা ইন্টারভিউতে, একটা প্রাইমারি কল তো পাইতে হয়। তো সেই প্রাইমারি কল পাওয়ার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো বেশি ভূমিকা রাখে, এবং আসলে একজন গ্র্যাজুয়েট, ফ্রেশ গ্র্যাজুয়েট যিনি, তিনি আসলে কোন বিষয়গুলো মাথায় রাখবেন এসব জায়গায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে? সর্বপ্রথম হচ্ছে তার সিভিটা অনেক গোছানো হতে হবে, স্ট্যান্ডার্ড হতে হবে। তার সিভিটাতে এমন কোনো ইনফরমেশন থাকা যাবে না যেটা দেখে আমি বিরক্ত হব, আর এমন ইনফরমেশন থাকতে হবে যেটা দেখে আমি অ্যাট্রাক্টেড হব তার প্রতি। এই বিরক্ত হবেন, এই বিরক্তর অ্যানয়েড হওয়ার সংজ্ঞাটা আসলে কি, মানে কি ধরনের ইনফরমেশন আসলে একজন রিক্রুটারকে অ্যানয় করে? প্রথম কথা হচ্ছে অবজেক্টিভ। একটা সিভির একদম প্রথমে যেটা থাকে অবজেক্টিভ। এখন একজন ফ্রেশারের আসলে অবজেক্টিভটা কি থাকে?
লার্নিং একজন লার্নিং আর হচ্ছে একটা জব পাওয়া, এন্ট্রি লেভেলে একটা জব পাওয়া। এখন একজন ফ্রেশার তার সিভির প্রথমেই যদি 6 লাইনের একটা অবজেক্টিভ লেখে আমি আমার কোম্পানি একদম সিইও পর্যন্ত হয়ে যাব বা প্রথমেই, আসলে এটা কিন্তু আমাকে অ্যানয়েড করবে। হ্যাঁ, আমি জানতে চাইবো 1 লাইনে সে তার অবজেক্টিভটা লিখবে যে আমি আসলে এই ডিপার্টমেন্টে বা এই ডিসিপ্লিনে আমি এই জবটা চাই। এটা আমি ফ্রেশারের কাছে এক্সপেক্ট করি। তারপর হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতার যেই ব্যাপারগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে তোলা, পাশাপাশি হচ্ছে যে সে তার ইউনিভার্সিটি লাইফে পড়াশোনার পাশাপাশি আর কি করেছে, জিনিসগুলোকে প্রেজেন্টেবল করতে হবে। তার লার্নিং কি ছিল, তার আউটকাম কি ছিল সেখান থেকে। এটা একটু কি ব্যাখ্যা করবেন এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে কিভাবে প্রেজেন্ট করবে? আচ্ছা, এটা হচ্ছে যে সাপোজ হচ্ছে একটা স্টুডেন্ট সে ডিবেট করেছে তার ইউনিভার্সিটিতে, তো সে লিখলো যে আমি আই হ্যাভ পার্টিসিপেটেড ইন 5 ডিবেটস। তো এটা দ্বারা আমি কি বুঝবো? আসলে তাকে লিখতে হবে যে আমি এই টপিকের উপর এই একটা ডিবেট প্রোগ্রাম করেছি যেখানে 50টা ইউনিভার্সিটির ডিবেট ক্লাব পার্টিসিপেট করেছিল এবং সেখান থেকে আমার পজিশন ছিল ফার্স্ট, বা আই স্টুড সেকেন্ড, আমি সেকেন্ড পজিশনটাকে ওখান থেকে অ্যাচিভ করেছি, বা ওই ডিবেট প্রোগ্রাম করে আমি আমার ভেতরে এই স্কিলটাকে ডেভেলপ করতে পেরেছি। এই যে আমার এক্সট্রা কারিকুলার থেকে আমাকে তুলে ধরতে হবে, আমাকে শো করতে হবে যে আমার ভিতরে লার্নিংটা কি ছিল বা আমার আউটকামটা ওখানে আমি কি পেয়েছি। এটাই মানে এই একই কথা তো আসলে অনেকে লিখবে, কিন্তু সেখান থেকে যে ওই জিসটা তুলে নিয়ে আসতে পারবে তার সিভিটা একটু আলাদা হয়ে যাচ্ছে, তার সিভিটা আলাদা হয়ে যাচ্ছে। তাকে আমরা বুঝবো না সে আসলে হি ইজ সামথিং, হি অর শি ইজ সামথিং, এটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আপনার আমরা ইন্টারভিউ কল পাওয়ার ক্ষেত্রে যে কথাটাই ছিলাম, তারপর হচ্ছে প্রপার জায়গাটাতে অ্যাপ্লাই করা। সমস্যাটা হচ্ছে আমি সাপোজ আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার চেয়েছি, 10 বছরের এক্সপিরিয়েন্স সিনিয়র ইঞ্জিনিয়ার চেয়েছি, এখন একজন ফ্রেশার সেখানে অ্যাপ্লাই করেছে, এটা তো প্রপার জায়গা হয়নি। বা আমি এখন সেলস অ্যান্ড মার্কেটিং একজন জুনিয়র নিব, এখন একটা ছেলে ফাইন্যান্সে বিবিএ করেছে, সে অ্যাপ্লাই করেছে। এখন আমি 5 জন অ্যাপ্লাই করেছে হচ্ছে বিবিএ ফ্রম মার্কেটিং, আর একজন বা 2 জন অ্যাপ্লাই করেছে ফ্রম ফাইন্যান্স। আমি কাদেরকে ডাকবো? অবশ্যই যে আমার ক্রাইটেরিয়া ম্যাচ করতে পেরেছে। এই যে ক্রাইটেরিয়া ম্যাচ করার এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ম্যাচিং এর ক্ষেত্রে বা এই যে আপনি যেটা বলছিলেন যে অনেক সিভি জমা পড়ে, সেগুলো থেকে বাছাই করা আসলে সম্ভব হয় না। এখন তো আমরা দেখি অনেক বেশিরভাগ কোম্পানি এখন আমরা দেখছি যে সবাই অনলাইনে সিভি কল করে, সেক্ষেত্রে এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে ফিল্টারিং করে সিভি বাছাই করে শর্ট লিস্ট করে ফেলে। এই সব ক্ষেত্রে আসলে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন ব্যবহৃত হয় তখন তো আসলে এই মানবিক গুণাবলী সিভি টিভির কোন চিপা চুপায় কি লিখে রাখছে এগুলো তো আর কম্পিউটার খুঁজে বের করে না। না এই সব ক্ষেত্রে প্যাটার্ন খুঁজে বের করে নিশ্চয়ই। না, প্যাটার্ন বলতে কি বেসিক জিনিসগুলো তো আসলে পাল্টাবে না। একটা জবে অ্যাপ্লাই করতে হলে আপনি যদি বেসিক ক্রাইটেরিয়া মিট করেন তখন কিন্তু আমি আপনাকে ঠিকই তুলে নিচ্ছি। লাইক হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া কি হতে পারে, যেমন মনে করেন আমি চাচ্ছি আমি একজন ইঞ্জিনিয়ার নিব, লাইক সিভিল ইঞ্জিনিয়ার, যার 10 বছর অভিজ্ঞতা হতে হবে, তার ব্রিজ বানানোর এক্সপার্টাইজ থাকতে হবে। সো আমি কিন্তু আপনি জানবেন যে কিওয়ার্ড বলতে কথা থাকে, যেটা হচ্ছে অনলাইন আপনি জব পোর্টালে আপনি যখন একটা সিভি ডেভেলপ গুগল সার্চ করলেও যে কিওয়ার্ড ব্যবহার থাকে, করে তো আমরা কিন্তু কিওয়ার্ড লিখে লিখে সার্চ দেই ক্যান্ডিডেটদের জন্য যে ব্রিজে কার এক্সপার্টাইজ রয়েছে। তো ওই ক্যান্ডিডেট যখন তার সিভিটা অনলাইন পোর্টালে আপলোড করবে তখন কিন্তু তাকে ওই কিওয়ার্ডগুলো ওইভাবেই বসাতে হবে যেন একজন এমপ্লয়ার তাকে খুঁজে পায়। তার মানে জব মানে চাকরির বিজ্ঞপ্তিতে যে ওয়ার্ডিংগুলো ব্যবহার করা হয়েছে, রাইট বিজ্ঞাপনদাতা যে ওয়ার্ডিংগুলো ব্যবহার করেছে ঠিক সেই কিওয়ার্ডগুলোই যদি যেন একটা রিজিউমের ভিতরে থাকে, সো দ্যাট যে এইচআর রিক্রুটার সে যেন ওই কিওয়ার্ড সার্চ করে তাকে সবার আগে খুঁজে পায়। আচ্ছা, সো এটা কিন্তু একটা ছোট্ট একটা ট্রিক যে বিজ্ঞাপনে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো ক্যারেক্টারগুলো যেন আমার সিভিতে যেন থাকে। আচ্ছা, তাহলে আমার হিট হওয়ার বা ফিল্টারিং এ চলে আসার সম্ভাবনা রয়েছে। রাইট। আচ্ছা, এটা তো গেল এই যে মানে সিভি বা রিজিউমে লেখার ক্ষেত্রে যেটা বা সর্টিং এর ক্ষেত্রে যে সুবিধাগুলো। আপনি আরেকটা বলছিলেন যে মিসম্যাচের কথা, যেটা মানে মিসম্যাচে আমাদের ছেলে মেয়েদের সাথে জব মিসম্যাচ হচ্ছে না, এখন মিসম্যাচের কারণে চাকরি পাচ্ছে না তারা। এখন এই সমস্যাটা কি শুধুই আমাদের ছেলেমেয়েরা যে সিভি লিখতে পারছে না বা তাদের নিজের ক্যারিয়ার নিজের গোলটাকে বা নিজের অ্যাচিভমেন্টটাকে প্রেজেন্ট করতে পারছে না, সেটাই কি সমস্যা, নাকি এর সাথে আমাদের জব সেক্টরের চাহিদারও একটা ফ্যাক্টর রয়েছে? যেমন আমি যদি বলতে চাই যে কেউ একজন যে সেক্টরেই পড়াশোনা করে আসুক না কেন, সবাই ব্যাংকের চাকরির জন্য অ্যাপ্লাই করে। এখন ব্যাংকের চাকরি তো সবার জন্য না, স্পেশালাইজড চাকরি,
সেই জায়গায় সবাই অ্যাপ্লাই করছে, রাইট রিক্রুটার কিন্তু তাদের জন্য ওপেন এন্ড এক্সামও অ্যারেঞ্জ করতে হচ্ছে Right. ক্রাইটেরিয়া অনুযায়ী। Right. এই সব ক্ষেত্রে আসলে তাহলে সাবজেক্ট স্পেসিফিকেশন বা সাবজেক্ট স্পেশালাইজেশনের প্রয়োজনটা তাহলে থাকছে কোথায়? এটা আসলে আমাদের দেশের জন্য আমি বলবো যে অনেক বড় একটা সমস্যা। আপনি গভর্নমেন্ট জবে দেখবেন ওপেন এন্ডেড করে দেওয়া হচ্ছে সবকিছু, একদম ওপেন, যে সবাই অ্যাপ্লাই করে সমমান। এই যে সমমান কথাটা, এটা আসলে মোটেও মানানসই না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা আসলে অনেক পেছন থেকে ঠিক করে আসতে হবে আপনাকে। আগে হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, ডিসিপ্লিন বা মেজর সাবজেক্টগুলোকে চেঞ্জ করতে হবে। আপনাকে দেখতে হবে যে এখন রাষ্ট্রবিজ্ঞানের আপনি কয়টা ইউনিভার্সিটিতে আপনি কোর্স রাখবেন। আপনাকে দেখতে হবে যে এখন সাহিত্য, সংস্কৃতি, ইসলামের ইতিহাস এটা পড়ে আপনার বা যে কোনো কিছু হতে পারে, এই ধরনের আপনাকে সাবজেক্টগুলোকে বাছাই করে ফেলা উচিত, পাবলিক ইউনিভার্সিটি স্পেশালি। সো এটা কেন করতে হবে? সিটের সংখ্যাও লিমিটেড করে দেওয়া উচিত। আর ইসলামের ইতিহাস নিয়ে তো 40-50 জন গবেষণা করবে। ইসলামের ইতিহাস নিয়েও কিন্তু ব্যাংকে জব করছে, কারণ সে তো অ্যাপ্লাই করতে পারছে। সে কি করছে? কোনো একটা কোচিং সেন্টারে 3 মাস কোচিং করছে, কিছু ওই যে এমসিকিউ কোশ্চেনকে শিখছে, কিছু এসে রাইটিং শিখছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ বেঙ্গলি শিখছে। সে কিন্তু মানে একদম দিব্যি ব্যাংকার হয়ে গেল। তো এই যে সমস্যাটা, এটাকে আপনার প্রথমত চেঞ্জ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে রুবেল ভাই, সেটা হচ্ছে এই যে ব্যাংকের যে বেশিরভাগ চাকরি, সে বেশিরভাগ মানে সিনিয়র লেভেলের পলিসি মেকিং পোস্ট ছাড়া নিচের দিকে যে পোস্টগুলো, সেগুলোর জন্য কি আদৌ অনার্স মাস্টার্স লেভেলের পড়াশোনার প্রয়োজন আছে কিনা, ডিগ্রির দরকার আছে কিনা? আমরা তো বাইরের দেশগুলোতে দেখি সেখানে ও লেভেলস, এ লেভেলস, বিশেষ করে এ লেভেলস শেষ করার পরে বা স্কুল শেষ করার পরে, স্কুল গ্র্যাজুয়েট হওয়ার পরেই মানুষজন এই ধরনের চাকরিগুলোতে ঢুকে যাচ্ছে। পলিসি লেভেলের জায়গায় যে তখন এক্সপার্ট স্পেশালাইজড ডিগ্রি আলা লোকজন ওই জায়গাগুলোতে বসছে, কিন্তু নিচের দিকে ক্যাশ কাউন্টার থেকে শুরু করে অন্যান্য কাউন্টারে সেখানে তো আর মাস্টার্স ডিগ্রি দরকার নাই। কিন্তু আমাদের এখানে তো ওভার সাপ্লাই, ডেফিনেটলি এই ওভার সাপ্লাই প্রবলেমটাকে মিটিগেট করে এদের এই যে আমরা মানে মাস্টার্স করা লোকজনকে আমি কেন ব্যাংকে টাকা গোনার জন্য বসা রাখবো? ওটার জন্য তো এটা সমস্যা হচ্ছে আপনার যখন ওই যে ডিমান্ডের চেয়ে সাপ্লাইটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনি মানে ওভার কোয়ালিফাইড দিয়ে লেস কোয়ালিফাইড ওয়ার্ক করাবেন, এটা নিয়ম। আপনাকে করতে হবে কি, যেমন ট্রেন্ডটা বুঝতে হবে আমাদের দেশে এখন ট্রেন্ডটা কোন দিকে, সেই অনুযায়ী কি আমাদের প্রোডাক্ট বেরোচ্ছে, এটা আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে তো বছর মানে এক একটা সময় এক একটা ট্রেন্ড চলে, কখনো তো ধুমায় বিবিএ করতেছে। বিবিএমবি আজ থেকে 10 বছর আগে কিন্তু ওই ট্রেন্ডটা ছিল যে সবাই বিবিএমবি তে ভর্তি হচ্ছে। আবার দেখলাম যে কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বের হলো অনেক। তারপরে সবাই দেখলাম যে একসাথে জিপিআইটি ছিল, যে ডিপ্লোমা কম্পিউটারের উপর প্রচুর ছিল, ঠিক আছে? তো এখন বুঝতে হবে যে ট্রেন্ড কি আমাদের দেশে। একটু যদি ফোরকাস্ট করে দেন আগামী 20-30 বছরের ফোরকাস্টটা একটু যদি করে দেন। 20-30 বছরের ফোরকাস্ট করতে গেলে আসলে হ্যাঁ ফোরকাস্ট তো করাই যায়। একজন এইচআর প্রফেশনাল হিসাবে আমি যখন চিন্তা করি যে আসলে ফর নেক্সট 10 ইয়ার্স আমাদের দেশে জব মার্কেট আসলে কি, আপনি যদি তাকান এই বাংলাদেশের দিকে দেখবেন ইনফ্রাস্ট্রাকচারে আমরা অনেক ডেভেলপ করছি। সারা দেশে আপনি দেখেন আজকে মেট্রো রেল হচ্ছে ঢাকাতে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে, আপনার বড় বড় টানেল প্রজেক্টের দিকে আমরা চলে গেছি, পদ্মা সেতু আমরা নিজেরা করেছি। হ্যাঁ, আমরা এই যে ইনফ্রাস্ট্রাকচারে এতটা ডেভেলপ করছি, এই সকল ইঞ্জিনিয়ারকে আমরা নিজেরা সাপ্লাই দিতে পেরেছি? আপনি দেখবেন আজকে আমাদের নেইবার কান্ট্রিগুলো থেকে আমরা প্রচুর ইঞ্জিনিয়ারকে হায়ার করতে হচ্ছে। ফর দ্য নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারে অনেক ডেভেলপ করবে। আগামী 10 বছরের জন্য প্রথম হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারদের চাহিদা, সিভিল ইঞ্জিনিয়ার ফার্স্ট, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বিদ্যুতে আমরা একদম মানে খুব স্পিডি ওয়েতে আমরা আগাচ্ছি। আপনাকে কিন্তু অনেক বাড়ছে। আপনাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রডিউস করতে হবে এই দেশে। আমাদের পাওয়ার প্ল্যান্ট হবে অনেক এই দেশে। যদি ঠিক সেই 10 বছরের পরের ব্যাপারটা চিন্তা করেন, তখন আপনাকে নিয়ে আসতে হবে হচ্ছে আইসিটিতে এক্সপার্ট। আমাদের ইনভেস্টমেন্ট এখন হচ্ছে প্রাইমারি লেভেলে, এই যে হাইটেক পার্ক হলো গাজীপুরে, ঠিক আছে? আমাদের দেশে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের ফার্ম হবে প্রচুর পরিমাণে। আমরা এই দেশ থেকে বিদেশে, আজকে ইন্ডিয়া কিন্তু সফটওয়্যার এক্সপোর্ট করছে, আউটসোর্সিং এ অনেক কাজ হচ্ছে, আমাদের দেশেও শুরু হয়েছে। বাট এই দুটো জিনিস হচ্ছে আপনার একদম মানে রেসের ঘোড়ার মতো আগাচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাশাপাশি হচ্ছে আইসিটি। তা আপনাকে করতে হবে কি, পরবর্তী প্রজন্মটাকে রেডি করতে হবে সিএসসি তে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। এরা যখন বের হয়ে আসবে এই দেশ টেকনোলজিক্যালি অনেক আগাবে। তো এই জন্য এট দ্য সেম টাইম মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টও মোটামুটি একটা স্ট্যাটিক রেটে বাড়তে হ্যাঁ হতেই থাকবে। এবং ওটা যখন একটু স্টেবল হবে, সবাই তখন টেকনোলজিক্যালি আমাদেরকে আরো অনেক আগায় নিয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনার এই দুটো জায়গাতে ফোকাস করতে হবে। আমরা এই যে গতকালকেই আমরা দেখছিলাম যে একটা বড় ধরনের
অনুষ্ঠানের উদ্বোধন হলো একটা বিশাল বড় বিপিও সামিট। রাইট। হ্যাঁ, বিপিও সামিট, দুদিন ব্যাপী সামিটে গত দেখলাম যে 2015 এবং 16 দুইটা বছরে এখান থেকে প্রায় 500-রও বেশি ছেলে মেয়ে একদম ডিরেক্টলি সেই সামিট থেকেই চাকরি পেয়ে গেছে। Right. কিন্তু আমাদের এখানে আপনিও যেমন বলছেন যে 10 বছর পরে যে এই টেকনিক্যাল বা সফটওয়্যার সেক্টরে, এই আইসিটি সেক্টরে অনেক বেশি ইনভেস্টমেন্ট, হেভি ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে বা হতে অলরেডি যাচ্ছে। হওয়া শুরু শুরু হয়েছে, হয়েছে। হাইটেক পার্কটা এইসব শুরু হয়ে গেছে। তার মানে এই যে ইনভেস্টমেন্টের ট্রেন্ডটা ফলো করা, Right. এই ট্রেন্ডটা ফলো করে একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তার বয়স কতই বার 21, 22 থেকে 23, তার ভিতরে তো আসলে সবসময় ওই বয়সে এত বেশি ম্যাচিউর লেভেল তো ম্যাচুরিটি তো আশাও করা যায় না। যায় না। সেই ক্ষেত্রে তাদেরকে গাইডেন্সটা দিচ্ছে কে, বা তারা গাইডেন্সটা পাবে কোত্থেকে? সবার তো আর বড় ভাই বা আত্মীয় স্বজন এইসব সেক্টরে খুব জ্ঞান সম্পন্ন মানুষ হবে তা তো না। না। তো এদের জন্য একটা জেনারেল গাইডেন্স, যেটা আমরা ইউনিভার্সিটি লেভেলে শুনতাম যে স্টুডেন্ট কাউন্সিলর থাকতেন, যে কোন সাবজেক্টটা নিলে তার জন্য ভালো হবে না হবে সেগুলো একটা উপদেশ দিতেন। তো সেরকম ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে উপদেশটা তারা কাছ থেকে পাবে। এটা আসলে ইউনিভার্সিটিগুলোতে উচিত, প্রতিটা ইউনিভার্সিটির উচিত তাদের স্টুডেন্টদের জন্য এইচআর ফার্মদের সাথে আগে থাকতেই হচ্ছে কমিউনিকেট করা। আপনার এইচআর পারসেপশন কি এই জন্যই তৈরি আমার করা? এইচআর পারসেপশনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি কাজ করছি ইয়াংদের ডেভেলপমেন্ট নিয়ে। হ্যাঁ, আর আরও যদি এটাকে বৃহৎ পরিসরে আমি বলতে চাই তাহলে হচ্ছে বাংলাদেশের হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য আমি কাজ করছি। আজকে যে কথাগুলো হলো আমাদের, এই যে এত গ্যাপ, এত মিসম্যাচ, এই যে আমাদের ট্রেন্ড অনুযায়ী আমরা আগাতে পারছি না, আজকে আমাদের একটা ফ্রেশার কিভাবে অ্যাপ্লাই করবে বুঝতে পারছে না, আজকে একটা সিভিতে এত ল্যাকিং রয়ে গেছে, এই সবগুলো জিনিসকে মিটিগেট করার জন্য সলিউশন দেওয়ার জন্য হচ্ছে এইচআর পারসেপশন বেসিক্যালি। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন নিতে হবে রুবেল ভাই। একজন দর্শক রয়েছেন ফোনে, প্লিজ দর্শক আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। আচ্ছা, আমি রিয়াজ বলছিলাম। জি খিলক্ষেত থেকে। জি রিয়াজ ভাই, আপনার প্রশ্নটি যদি করেন প্লিজ। আচ্ছা, আমি রুবেল স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আসলে উনি তো কর্পোরেট যে দায়িত্ব উনি পালন করছেন, সেখানে আসলে যে ইয়াংরা বা তরুণরা গ্রাজুয়েশন শেষ করার পর ওনার কাছে সিভি গুলো ড্রপ করে বা উনি সিভি গুলো দেখে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে আসলে এই দেখার পর পাবলিক, প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, এই তিনটা ক্যাটাগরির মধ্যে ওনারা সিভি গুলো কিভাবে বাছাই করেন, কোন কোন জিনিসগুলোকে প্রাধান্য দেন? আচ্ছা, ধন্যবাদ রিয়াজ ভাই। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেফিনেটলি। কারণ আপনি নিজেও প্রায় 1000-500-এর মতো ইন্টারভিউ ইতিমধ্যে আপনি নিজেই নিয়েছেন। জি। সো এই মানে সর্টিং প্রসেসটা কিভাবে হয় সেই প্রশ্নের উত্তরটি জানবো, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক কোথাও যাবেন না, ইয়াং নাইটে আবার ফিরে আসছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন সিরাজউদ্দিন চৌধুরী রুবেল, এইচআর ম্যানেজার আব্দুল মোনেম গ্রুপের, এবং একই সঙ্গে এইচআর পারসেপশনের যিনি সিইও এবং এমডি। রুবেল ভাই, বিরতির আগে দর্শকটা প্রশ্ন করেছিলেন যে যারা সিভি ড্রপ করেন, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, এই তিনটা ক্যাটাগরির মধ্যে কোনো কি বিভেদ করা হয় কিনা, বা প্রসেসটা আসলে কি মানে সর্টিংয়ের ক্ষেত্রে? প্রথমত হচ্ছে থ্যাঙ্কস রিয়াজ। কোশ্চেনটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এবং যারা এটা জানবে এবং প্রত্যেকের এটা জানা উচিত। হ্যাঁ, বিভেদ নাই আমি বলবো না। প্রথমত হচ্ছে বিভেদটা আসলে শুরু থেকে যখন 50,000 স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, ওখানে কিন্তু 1,000 জন চান্স পাচ্ছে, 49,000 জন ছিটকে পড়ে যাচ্ছে ওখান থেকে। তো ওই 1,000 জন কি ওই 49,000 জনকে প্রথমেই কিন্তু পেছনে ফেলে দিয়েছে। তাহলে কিন্তু এখানে একটা বিভেদ তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এরপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি এরপর বলছি, মানে এমন না যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিকে পেছনে ফেলে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা সিভি দেখি পজিশনের জন্য, আমরা সর্বপ্রথম চিন্তা করি যে সে আসলে কাজটা করবে কোথায়। সে কি কর্পোরেটে কাজ করবে, সে কি আমার ফ্যাক্টরিতে কাজ করবে? দেখুন,
একটা পাবলিক ইউনিভার্সিটিতে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে বা একটা মেয়ে তার মধ্যে প্রথম থেকে অনেকগুলো স্কিল ডেভেলপ করে আসে, প্রেজেন্টেশন স্কিল, তারপর হচ্ছে আরও নানা ধরনের প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম অনেক কিছু অর্গানাইজ করে থাকে। ইউজুয়ালি ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়ে থাকে। তারপর হচ্ছে ওই যে একটা ছেলে, অনেক ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটিতেও কিন্তু কম হয়, রাইট, কম হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা চিন্তা করি যে আসলে তার এসএসসি এইচএসসি রেজাল্টটা কি, তারপর সে কোথায় পড়াশোনা করলো, তারপর হচ্ছে তার ডিমান্ডটা কি। ইউজুয়ালি দেখা যায় একটা পাবলিকের একটা ছেলে ডিমান্ড আর হচ্ছে একটা ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে ডিমান্ড কিন্তু একটু 19-20 হয়। হ্যাঁ, এখন আমার যদি বাজেট কম থাকে একটা স্পেসিফিক ডেজিগনেশনের জন্য, তখন কিন্তু আমি মানে ওই পাবলিকের ছেলেটাকে কিন্তু আমি নিতে পারছি না। আবার যখন দেখা যাবে কর্পোরেট একটা পশ পজিশনে, হ্যাঁ, আমি খুব ডাইনামিক একটা স্মার্ট ছেলে বা একটা স্মার্ট মেয়েকে নিব, এখন ইউজুয়ালি যেটা সমস্যা কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আমি আবারও বলবো এই জন্য কিন্তু অনেক ভ্যালু অ্যাড করে। আপনি ন্যাশনালেই পড়েন না কেন, আপনি অনেক যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিজের ভিতরে আপনি ওখান থেকে অনেকগুলো প্রোগ্রাম আপনি অর্গানাইজ করেন, পার্টিসিপেট করার মাধ্যমে যদি নিজেকে ডেভেলপ করে নেন এবং পাশাপাশি আপনি কম্পিউটার স্কিল জানেন, প্রেজেন্টেশন স্কিল জানেন, এগুলো জেনে যদি নিজেকে ডেভেলপ করে নেন এবং ওই অনুযায়ী যদি আপনার সিভিটা প্রিপেয়ার করা থাকে, তাহলে আপনাকে আমি ডাকবো না যে তা না, তবে একটা বিভেদ থাকে। আচ্ছা, আরও একজন দর্শক এই মুহূর্তে ফোনে রয়েছেন। দর্শক প্লিজ আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি রকিবুল হাসান সানি বলছি। জি, রুবেল ভাই আমার এক্স কলিগ একজন, এবং আমি এখন যে কোশ্চেনটা করার সাহস করছি এর 60 থেকে 70% ক্রেডিট আমি ওনাকেই দেব। উনি গত 4 বছর আমার কলিগ ছিলেন। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, থ্যাংকস ফর কলিং। জি, আপনার কোশ্চেনটা করুন। প্রথমেই আগে বলি যে খুবই ভালো লাগছে যে আমার একজন কলিগকে আমি কোশ্চেন করছি যে এখন একটা লাইভ প্রোগ্রামে আছে। আমি একদম ফার্স্ট পয়েন্টটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন, যেটা হচ্ছে এখনকার সময়ে যে এমপ্লয়ার এবং এমপ্লয়ীদের যে জবের মিসম্যাচ হচ্ছে। এমপ্লয়ার বলছে যে আমি সঠিক লোক পাচ্ছি না, আর এমপ্লয়ি ঠিকই অ্যাপ্লাই করে ওই জবে যাচ্ছে। তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যেটা মনে হয় যে এনিহাউ জব ডেসক্রিপশন যেটা দেয়া থাকে রিক্রুটমেন্ট একটা হওয়ার আগে আমাদের লোকাল কোম্পানিগুলোতে লোকটা জয়েন করার পর জব ডেসক্রিপশন এনিহাউ চেঞ্জ হয়ে যায়। হয়তো বা অনেক কোম্পানিতে হয় না, বাট মিসম্যাচ হওয়ার মনে হয় বেসিক রিজন থাকে ওইটা যে আপনার স্ট্রাকচারটা ঠিক থাকে না তখন জব ডেসক্রিপশনের সাথে এমপ্লয়ির রিয়েল কাজের। তো আপনার কাছে কি মনে হয় এই জিনিসটা সলভ করার জন্য আমরা একদম বেসিক প্রাতিষ্ঠানিক বা শিক্ষার সিস্টেম চেঞ্জ করার চেয়ে অর্গানাইজেশনের ডেভেলপমেন্টটা আগে স্ট্রং করা উচিত না বেটার? আচ্ছা, ধন্যবাদ সানি ভাই। আপনার প্রশ্নটাও যদি আমি আরেকটু ন্যারেট করি, সেটা হচ্ছে সানি ভাই যেটা বলতে চাচ্ছেন যে যেই চাকরিতে ঢোকার পরে দেখা যাচ্ছে আপনাকে যেই কাজের জন্য রিক্রুট করা হচ্ছে সেই কাজের সাথে আরও অনেক কিছু যুক্ত হয়ে গেছে, বা আপনার ওই পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে লোকাল কোম্পানিগুলো, এমএনসির ক্ষেত্রে এটা না হয় না বললেই উনি বলছেন, তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। তো সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল এনসিগুলোর ক্ষেত্রে প্রফেশনালিজম বা অবজেক্টিভ জব মানে জবে পার্সোনাল নিয়োগ করা, এই জিনিসটার গুরুত্ব উনি জানতে যাচ্ছেন। এই ধরনের ঘটনা আসলে অভিযোগগুলো কিন্তু আসে এবং একেবারে খুব লেজিট অভিযোগ, অনেকেই ম্যাল প্র্যাকটিস করে। আমরা ফেস করি এই জিনিসগুলো, আসলে এটা ম্যাল প্র্যাকটিস। আপনি যেটা বলেছেন এই ওয়ার্ডটা হচ্ছে পারফেক্ট এখানে। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে যেটা আমি সানি ভাইকে বলবো যে উনি একজন এইচআর প্রফেশনাল, সো আপনিও জানেন যে আসলে লোকাল অর্গানাইজেশনে আমাদের ফ্রিডমটা অনেক ক্ষেত্রেই কমে যায়। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু একদম আমাদের ফুল ফ্রিডম নিয়ে কাজ করতে পারি না, আমাদের ওনার এমপ্লয়ারের মালিকের কিন্তু ইচ্ছা অনেক কিছু করতে হয়। তবে এই যে একটা মাল্টি ন্যাশনালে সবকিছু যে গোছানো থাকে বা চাইলে একটা এমপ্লয়ি তার ছকের বাইরে যেতে পারে না, এটা কেন হয়েছে? কারণ ওই যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে অর্গানাইজেশন অনেক বেশি। আমাদের দেশে অর্গানাইজেশনগুলোতে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের কাজের চেয়ে অপারেশনাল বা ফাংশনাল কাজটা বেশি হচ্ছে। আমি একটা লোককে হায়ার করে আনলাম, হ্যাঁ তুমি আসছো 5টা কাজ তার জন্য আমি লেখা ছিল, কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার অর্গানাইজেশনে ওই 5টা কাজ গোছানোভাবে সেট করা নেই, বা আমার ওইটার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি সেট করা নেই। আমি ওকে নিয়ে আসছি, আমি তোকে বেতন দিতে হবে, বসিয়ে বসিয়ে তো রাখা যাবে না, এটা করাচ্ছি সেটা করাচ্ছি, আলটিমেটলি ইয়ার এন্ডে দেখা যাচ্ছে আমি ওকে জাজ করতে পারছি না প্রপারলি, আমি ইভ্যালুয়েট করতে পারছি না, আমার ইভ্যালুয়েশন সিস্টেমটা আমার প্রপার না। এটা কারণে আমাদের যারা লোকাল অর্গানাইজেশনে এইচআর প্রফেশনালরা আছেন তারা অনেক সাফার করে।
কারণ ওই যে আমি যাকে হায়ার করে আনছি তাকে আমি কিন্তু রাইট প্লেসে রাইট টাস্কটা দিতে পারছি না। এই জন্য আসলে প্রচুর পরিমাণে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্ক হওয়া উচিত। আমাদের দেশ অনেক বেশি রাইজিং একটা কান্ট্রি, আমরা এইচআরও আমাদের অনেক আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে। সো এখন উচিত হচ্ছে ওডির কাজ অনেক বেশি হওয়া, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের কাজ অর্গানাইজেশনগত অনেক বেশি পরিমাণে হওয়া, যেন কোনো এমপ্লয়ি ডিসস্যাটিসফাইড হয়ে বের না হয়ে যায় কোম্পানি থেকে, এবং আমি যেন মিসম্যাচ না করতে হয়। আচ্ছা, আরও একজন দর্শক এই মুহূর্তে ফোনে রয়েছেন। দর্শক, আপনার প্রশ্নটি করে পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন প্লিজ, একটু ছোট্ট করবেন প্রশ্নটি। হ্যালো, জি জি আপু, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। আমি নিশা বলছিলাম। জি নিশা আপু বলেন, আপনার প্রশ্নটি আমি করেন। আসলে রুবেল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে উনি আমাদের ফ্রেশারদের জন্য কি কি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, আর ওনার প্রোগ্রামগুলো ওনার পেজে দেখি যে শুধু নারায়ণগঞ্জের জন্য, আমরা ঢাকাতেও কিছু প্রোগ্রাম চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ নিশা আপু। রুবেল ভাই শুধুমাত্র মনে হয় নারায়ণগঞ্জের জন্য কি কাজ করেন? আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি। বেসিক্যালি ধন্যবাদ নিশা। বেসিক্যালি আমি পুরো কান্ট্রিতেই কাজ করছি, অনেক ইউনিভার্সিটিতে এই পর্যন্ত আমি ফ্রেশারদের ডেভেলপমেন্টে অনেক ওয়ার্কশপ করেছি, আমার সামনেও আরও অনেক ইউনিভার্সিটিতে প্রোগ্রাম রয়েছে। পাশাপাশি আমি আসলে আমার হোম টাউনটা নারায়ণগঞ্জ হওয়ার কারণে আমি আমার নিজের এলাকা থেকেই কার্যক্রম শুরু করেছি, যেহেতু আমি এইচআর প্রফেশনাল হিসেবে একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি, পাশাপাশি আমি এইচআর পারসেপশনকে ডেভেলপ করেছি। সো আমি পুরো কান্ট্রিতেই কাজ করছি, এবং আমি ফ্রেশারদের জন্য, আপনি একটা কোশ্চেন করেছেন যে আমার কী কী প্রোগ্রাম, ফ্রেশারদের জন্য হচ্ছে আমার ফ্রেশারদেরকে ডেভেলপ করার জন্য আমি সামনে একটা ইনস্টিটিউট করব। আর আপাতত আমি স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম করছি, আমি ট্রেনিং ওয়ার্কশপ করছি। আমার একটা নিজের একটা সিরিজ রয়েছে নক ইউর ক্যারিয়ার, এটা আমার একদম সাইন প্রোগ্রাম, যেটা হচ্ছে আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে করেছি, আমি অনেক জায়গায় করি, সামনে আমার ঢাকাতেও আছে, তারপর হচ্ছে আমার আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে। সেটাতে আমি ফ্রেশারদেরকে হচ্ছে একই সাথে কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দিচ্ছি, সিভি রাইটিং সম্পর্কে ধারণা দিচ্ছি, জব ইন্টারভিউ কীভাবে ফেস করবে সেটা সম্পর্কে ধারণা দিচ্ছি, জব ইন্টারভিউ ট্রিক্স সম্পর্কে ধারণা দিচ্ছি। সো ফ্রেশারদের নিয়ে আমি কাজ করছি, এবং আপনারা তো সাথে আছেন, দোয়া করবেন যেন আরও ভালো কাজ করতে পারি। তার মানে মোটামুটি একটা ছেলে বা একটা মেয়ের একজন চাকরির প্রার্থীর রিজিউমে লেখা থেকে শুরু করে চাকরিটা পাওয়া পর্যন্ত যে যে স্কিলগুলো দরকার বা যে যে জায়গায় তিনি বাধা পড়তে পারেন সেই জিনিসগুলো আপনারা সলিউশন দেওয়ার বা কাউন্সেলিং দিচ্ছেন, কনসালটেন্সি দিচ্ছেন। ধন্যবাদ সিরাজউদ্দিন চৌধুরী রুবেল, আপনাকে অসংখ্য। আসলে এই সেক্টরটা এমন একটা সেক্টর, এই সেক্টর নিয়ে মানুষের আগ্রহ অনেক। দেশে 26 লক্ষ বেকারের কথা আমরা প্রায় সময়ই পড়ি পত্রিকার পাতায়। তো এত বেকার যেহেতু রয়েছে, যাদেরকে আমরা চাকরি দিতে পারছি না বা তারাও ব্যবসার কোনো অপশন খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে, তো এদের তো অবশ্যই একটা ফ্রাস্ট্রেশন কাজ করেই, এবং এই চাকরি না পেলে তখন ফ্রাস্ট্রেশনটা আরও বেড়ে যায়। তো সুতরাং নিজের স্কিল ডেভেলপ করে আসলে যদি কারো একটু গাইডেন্স পাওয়া যায় চাকরি পাওয়ার ক্ষেত্রে, অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে, তাহলে হয়তো কেউ আশার আলো দেখতেও পারেন, কেউ সুখবর পেতেও পারেন। সেই জন্য আসলে একটু অনলাইন ঘাটাঘাটি করতে হবে, কে কোথায় কোন জায়গা থেকে সেই সোনার হরিণটা পেয়ে যাবেন, গোল্ডেন ফর্মুলাটা পেয়ে যাবেন, নোবডি নোজ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামীকালের ইয়াং নাইট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।